দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে ইমিগ্রেশন ও ট্যাক্স সংক্রান্ত নানা বিষয়ে তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই সঙ্গে আপনারা চাইলে এই অনুষ্ঠানে আমাদেরকে সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, প্রশ্ন রাখতে পারেন। আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক পেজে, সেখানে আপনারা আপনাদের মতামত বা প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করে থাকবো আপনাদের সেই সব মতামত এবং প্রশ্নের উত্তর দিতে। আপনারা জানেন যে আসলে এখন এক অস্থির সময় পার করছে আমেরিকার, বিশেষ করে অভিবাসন যে প্রত্যাশী রয়েছেন তাদের যে জীবন, তাদের যে অভিবাসনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে এক অস্থির সময় তারা পার করছেন। নানা রকম আতঙ্ক তাদেরকে ভর করছে, নানা রকম বিষয়, নতুন নতুন বিষয় সামনে আসছে। আসলে সব মিলিয়ে বলা যায় যে অভিবাসন ব্যাপারটি এখন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তবে অসম্ভব কিছু নয়, কারণ এটি আপনার অধিকার, তবে আপনাকে কিছু ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজকে আমরা আমাদের যে বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে প্রি টার্মিনেশন। অনেকে অ্যাজাইলাম আবেদন করার আগে বা অ্যাজাইলাম আবেদন করার পরে সঠিক তথ্য বা ডকুমেন্ট জমা না দেওয়ার কারণে অনেকের অ্যাজাইলাম আবেদন শুনানির আগেই নিষ্পত্তি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া অনেক এখন নতুন একটা আতঙ্কের বিষয়, শুনানিতে আপনি যাওয়ার পরে বা যাওয়ার আগে কি প্রিপারেশন নেবেন বা যাওয়ার পরে আপনি কি করবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি শুনানিতে গিয়ে অনেকে নাজেহাল হচ্ছেন, অনেকে গ্রেফতার হচ্ছেন, অনেকে অনেক সমস্যায় পড়ছেন। এইসব ব্যাপার তো রয়েছে। সে সঙ্গে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন এবং আমাদেরকে টেক্সটও করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আর এইসব ব্যাপারে কথা বলার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সবার প্রিয় অ্যাটর্নি মিজানুর রহমান। অ্যাটর্নি মিজানুর রহমান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। উনি জুরিস ডক্টর অলসো। ধন্যবাদ। আমরা শুনলেন আপনি, আসলে আমি শুরুতে যেমনটা বলছিলাম বিভিন্ন বিষয়ে আমরা নির্ধারণ করেছি, যদিও বা আপনার সঙ্গে যখন কথা বলি আসলে একটা নির্দিষ্ট বিষয়ে থাকা যায় না, কারণ আপনি এত তথ্য আমাদেরকে দেন, এত আপডেট আপনার কাছে থাকে সব সময়, তাই আমরা আসলে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে পারি না। এছাড়া দর্শকের প্রশ্নও থাকে। তারপরেও আমি বিষয়ভিত্তিক একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে আমরা ইদানিং গণমাধ্যম বা বিশেষ করে ইমিগ্রেশন নিয়ে যারা কাজ করেন বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্ট, সেখানে প্রি টার্মিনেশন নামে একটা শব্দ আমরা ইদানিং শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি বিভিন্ন লেখনীতে। আপনি কি একটু বলবেন সংক্ষেপে বা ব্যাখ্যা করবেন যে এই প্রি টার্মিনেশন জিনিসটা আসলে কি, আর এজেলামের ক্ষেত্রে এই প্রি টার্মিনেশন কেমন বা কারা ঝুঁকিতে রয়েছে, এটা কতটা ভয়ঙ্কর হতে পারে? আচ্ছা, আপনি দুটো বিষয়ের কথা বললেন। একটা হচ্ছে প্রিটার্মিনেশন, আর একটা হচ্ছে যে ওখানে গিয়ে যে নাজেহাল হওয়া, কিভাবে প্রিপেয়ার করে যাওয়া ইত্যাদি, এইসব ব্যাপারে। তো এখানে না, নতুন কোনো আপডেট নাই। আপনি যেগুলো বললেন এগুলো সবসময় ছিল। হ্যাঁ, এগুলা মানুষের হচ্ছে, যেহেতু আপনি যার কাছ থেকে শুনেছেন ওনার হয়তো গতকাল হয়েছে, আমার হয়তো আরো 3 বছর আগে হয়েছে, 2 বছর আগে হয়েছে। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, সেটা কি জিনিস? একটা হচ্ছে আপনি যখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করবেন তখন প্রতিটা ওই যে ফর্মটা, সেটার নাম হচ্ছে I-589, এবং এটা হচ্ছে একের ভিতরে 3 একটা ব্যাপার। একই সাথে অ্যাসাইলাম এবং 2 ধরনের উইথহোল্ডিং অফ রিমুভাল এর জন্য অ্যাপ্লিকেশন করা হয়। আচ্ছা, তো এটার নিয়ম হচ্ছে আপনার প্রতিটা, আপনি যদি ধরেন এখানে সামহাও এখানে এসে অ্যাফার্মেটিভলি যদি আপনি অ্যাপ্লিকেশনটা করেন, প্রথমে ইউএসসিআইএস এর কাছে যায়। আচ্ছা, আর যদি আপনি সামহাও মানে মানে অ্যাপ্লাই করার আগেই আপনি আইসের হাতে বা বিভিন্নভাবে সিবিপির হাতে ধরা পড়েন এবং আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়ে যান, যেটাকে এখন রিমুভাল প্রসিডিং বলে, সেখানে যদি আপনি ডিফেন্সিভ মানে অ্যাজ এ ডিফেন্স আপনি যদি এখানে রিলিফ হিসাবে অ্যাপ্লিকেশন করেন, সেটা ডিফেন্সিভ অ্যাপ্লিকেশন যেটা হয়। যে কোনোভাবেই হোক, এই যে ফর্মটা ফিল আউট করবেন, এখানে যদি কোনো কিছু গ্যাপ থাকে তাহলে এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে। এটা আজকের নতুন কথা না। এমনকি একদম উপরের দিকে ধরেন আপনি শুরু করলেন, প্রথমে যেটা আপনি দেখলেন, এবং এটা স্বাভাবিক যে প্রথমে নাম জিজ্ঞেস করে, তারও উপরে একটা ঘর আছে যে আপনি কি জাতিসংঘের যে আইনের আন্ডারে সিএটি ক্যাট রিলিফ চাচ্ছেন কিনা, কনভেনশন এগেইনস্ট টর্চার, সেখানে একটা ঘরে একটা টিক দিতে হয়। এখন আপনি ওইটা দেন নাই, ওই অ্যাপ্লিকেশন ফেরত আসবে। হ্যাঁ, আপনি কোনো ঘর খালি আছে ফেরত আসবে।
তারপরে এই যে আপনি বললেন প্রিটারমিনেশন, এটা আমি যা দেখেছি এই টিভিএন এর কল্যাণে, TVN24 এর কল্যাণে আমার কিছু বাঙালি ক্লায়েন্ট এর সাথে নতুন দেখা হচ্ছে। তো সেখানে আমি তাদের যা হিস্ট্রি দেখি, প্রত্যেকেরই আগের অ্যাপ্লিকেশন অলরেডি করা আছে, লয়ার আছে বা নিজেরা করেছেন বা মুরব্বী মানুষরা হেল্প করেছেন, বিভিন্ন জ্ঞানী লোকরা আছেন, ওনারা হেল্প করেন, তো ওগুলো করেছেন। এবং তার মধ্যে অনেকগুলো কেস আমি দেখেছি এগুলা কোনো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনই না। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কি খুব বড় জ্ঞানী লোক, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা, এটা যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এবং ওটার মানে যে কি, ওই জিনিসটা ওনারা জানে না। না জানা, আমি কিন্তু ওই উকিল টুকিল তাদের কথা বলতেছি না, জ্ঞানী গুণী লোকের কথা বলছি না। আমার কথা হচ্ছে ওই যিনি অ্যাপ্লিকেশন করবেন ওনার উপরে কথাটা। আমি অন্য কারো দোষ দেখি না, দোষ দেখি যেই লোকটা বাংলাদেশ থেকে প্লেনে করে বা যেভাবেই হোক প্লেনে না মানে আসলো, তারপরে এই যে পাহাড় পর্বত মানে পার হয়ে, নদী নালা পার হয়ে মানে এত দূর পর্যন্ত যদি আসতে পারে, উনি আমার কাছে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে স্মার্ট লোক। নাহলে এত মানে ঝান্ডা টান্ডা করে এ পর্যন্ত আসতে পারতো না। ওনার কাছ থেকে এটা আশা করা যায় না। সেটা কি অ্যাসাইলাম জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে, ওইটা ওনাদের বোঝার মধ্যে নাই। যার ফলে ওনারা যেইভাবে করে অ্যাপ্লিকেশনটা করেন, হ্যাঁ, তাতে করে ওই অ্যাপ্লিকেশন প্রিটারমিনেটেড হয়ে যেতেই পারে। কেন? কারণ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের মূল ব্যাপারটা হচ্ছে ভয়। সেই ভয়ের এখানে কিছু দেখি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে বেসিসে উনি করলেন ওই ব্যাপারে ওনার কোনো আইডিয়া নাই। হ্যাঁ, এবং অ্যাসাইলামটা যে কিসের জন্য করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে, ওই আইডিয়াটা নাই। আরেকটা বড় জিনিস হচ্ছে অ্যাসাইলামের মাত্র 5টা গ্রাউন্ড আছে। হ্যাঁ, আপনি ধরেন অত্যাচারিত, আপনি যে জেল কাটছেন, বিভিন্ন কিছু হয়েছে, এই সেম মানে জিনিসই আপনার ওই যদি এই 5টা গ্রাউন্ডের মধ্যে ওইভাবে করে নেক্সাসটা না দেখানো যায়, তাহলে এখানে কোনো অ্যাসাইলাম ক্লেম নাই। একজন ভদ্র মহিলা, হ্যাঁ, কাজের থেকে বাসায় ফিরতেছে, হ্যাঁ, এই বাসা থেকে ওই বাসায় যাচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, পথে উনি অসম্মানিত হলেন, এর কারণেই অ্যাসাইলাম হয়ে যায় না। অথচ সেই ভদ্র মহিলাই যিনি একজন মানবাধিকার কর্মী, একজন কোন একটা মানে পলিটিক্যাল হোক, বিভিন্ন ধর্মীয় বিভিন্ন সংগঠনের একজন নেত্রী, ওনার একটা আইডিওলজি আছে, ওইটার ভিত্তিতে উনি মানে বিভিন্ন রকম ভাবে আন্দোলন করে যাচ্ছেন, লেখনীর মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, মানে 1-to-1 বা ছোট ছোট গ্রুপে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে করে যাচ্ছে। ওনাকে দমিয়ে রাখার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, যে যারা এই আইডিওলজিতে বিশ্বাস করেন না কিন্তু শক্তিশালী, এটা সরকারও হতে পারে, হ্যাঁ, তারপরে এমন কোন গ্রুপ হতে পারে যাদেরকে সরকার কন্ট্রোল করতে চায় না বা পারে না, এমন কোন গোষ্ঠীও যদি থাকে, তাদের মাধ্যমে যদি অত্যাচারিত হয় এবং সেটার একটা অংশ হিসেবে যদি ওনাকে, হ্যাঁ, এই অসম্মানটা করে থাকে, সেভাবে করে আপনাকে দেখাতে হবে যদি অ্যাসাইলামের জন্য করা হয়। তো ঠিক সেইভাবে আমি যে বলছি, বা যেমন ধরেন আপনি প্রচার সম্পাদক, আপনি বলতেছেন কোথায়, আপনি কি করেন, মানে প্রচার সম্পাদক, আমি লিফলেট বিলি করি আর আমি পোস্টার লাগাই। এর থেকে আরো বড় কিছুর ব্যাপার আছে অ্যাসাইলামের জন্য। পোস্টার লাগানো, এই যে বস্তির পোলাপাটা দিয়ে এগুলা করানো যায়। আপনি একটা প্রচার সম্পাদক, আপনার একটা ভিশন আছে, এই যে 18 দফা 19 দফা এই যে ব্যাপারটা, এটাকে আপনাকে প্রথমে মনস্থ করতে হয় যে এই যে সেন্টার থেকে এই যে পলিসিগত ভাবে যে জিনিসটা আছে, সেটাকে আপনার প্রথমে মনস্থ করে সেটাকে মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে যে বিভিন্ন ছোট ছোট কার্যক্রম দরকার। আপনি এরকম বড় কিছুর একটা ব্যাপার, বা আপনাকে একজন পুলিশে ধরে দিয়ে দিল, কি অমুকে একটা চর মারলো, আপনি ভাবছেন আপনার অ্যাসাইলাম হয়ে গেল। মানুষের 20 বছর ধরে জেলে থাকে, বেরিয়ে ফ্যামিলিকে চিনতে পারছে না, হ্যাঁ, মানে সমস্ত পঙ্গু হয়ে গেছে, মানুষ দাঁড়াতে পারে না। এই ধরনের লোকদের জন্য অ্যাসাইলাম মানে অ্যাপ্লিকেশন মানে এই সিস্টেমটা ক্রিয়েট করা হয়েছে। তো ফলে এই যে ব্যাপারগুলো আছে, এগুলো যদি আপনারা একসেপ্ট না করতে পারেন, আপনার এই যে সাবমিশনের মধ্যে এই জাতীয় ব্যাপারে এই যে
ভিশনটা 10 years down the line আপনি কোথায় দেখতে আপনার কথাবার্তার মধ্যে একটা নেতৃত্ব সুলভ যেই ব্যাপারটা আছে ওটা যদি না থাকে তাহলে এটা প্রিটার মিশন হবে। এটা আমার কাছে অন্তত আমি মনে করি এটা প্রিটার করে যাওয়া উচিত। তার মানে হচ্ছে আপনি যেই ব্যাপারটা বলছেন সেটি বিশ্লেষণ করলে বা সংক্ষেপে করলে যেটা বুঝতে পারলাম আমি পার্সোনালি, সেটি হচ্ছে যখন একজন আবেদনকারী আবেদন করছেন তিনি আসলে তার যে আবেদনের গ্রাউন্ড সেটি সম্পর্কে আগে তাকে নিজেকে অবহিত হতে হবে, আগে তাকে নিজেকে জানতে হবে উনি কেন চাচ্ছেন, কি জন্য চাচ্ছেন বা উনি কি বলতে চাচ্ছেন। দেন আপনারা অ্যাটর্নিরা আছেন তারা হেল্প করবেন, তারপরে সেটা একটা অর্গানাইজড ওয়েতে একটা ভালো কিছু হবে, এরকম ব্যাপার হয়ে আসছে। কিন্তু যে প্রিটারমিনেশনের কথা বলছেন আগেও ছিল, কিন্তু আগে হয়তো সেটা এতটা মানে যেটাকে বলে আমরা আইনের ভাষায় বলছি যে প্রয়োগের ব্যাপারটা, প্রয়োগ হয়তো ইমপ্লিমেশনটা এরকম ছিল না। এখন হয়তো তারা খুব বেশি ইমপ্লিমেন্ট করছে এই ব্যাপারগুলো। যেমন আমরা দেখলাম অনেকে পুরনো অনেক আবেদনকারী অপেক্ষা করছে, কিন্তু নতুন অনেক আবেদনকারী দ্রুত ইন্টারভিউ হচ্ছে এবং সেই ইন্টারভিউতে তার রেডি না থাকলে তাকে দ্রুত সিদ্ধান্ত দিচ্ছে। এটা কি আপনি মনে করেন এক ধরনের মানে আমেরিকার যে অভিবাসনের যে ব্যাপারটি রয়েছে সেখানে যে স্ট্রিক্ট যে ব্যাপারটা সেটা সামনে নিয়ে আসছে ঘুরে ফিরে সবকিছু মিলিয়ে? সবকিছু দিন দিন কঠিন হচ্ছে। সবসময় এই যে যাকে বললাম যে সে প্রচার সম্পাদক, সে পোস্টার লাগায়, সে কিন্তু আসলে পেয়ে গেছে। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ তার ভালো হয়েছে এই করছে, কিন্তু আপনি ওই অপশনসে একজন কেউ পেয়ে গেছে তাই বলে সবাই পাবে এই আশাটা আমরা করি কেন? সবকিছু দিন দিন কঠিন হবে। আগে ডাক্তার হওয়া অনেক নাকি সোজা ছিল, এখন নাকি তাদের জন্য কঠিন। সবসময় সময় সবসময় ছিল। আপনি জিনিসটাকে এত মানে মানে হালকা করবেন কেন? আপনার তো একটা সিরিয়াস একটা ব্যাপার, আপনার জীবন হুমকির সম্মুখীন। হ্যাঁ, আপনি একটা বড় কাজ করতেন, ওটা কিন্তু আলাপ করেন, ওটা নিয়ে আপনি তো কিছু একটা ইম্পর্টেন্ট পার্সন ছিলেন, ওটাকে নিয়ে আসেন। জাস্ট মানে নামটা বদলায় মানে কি বলবো এরকম বহু কিছু আছে, মানুষ কেয়ার করে না, একটু কেয়ার করে আপনার পুরো জীবনটা বদলে যাবে, আপনার পুরো ফ্যামিলিটা অবস্থানটা বদলে যাবে। তারা এই মানে দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পাবে, তাদেরকে নিয়ে আসতে পারবে। আপনার বাচ্চাটা স্কুলে যায়, আপনি এখান থেকে চিন্তায় পাচ্ছেন না সে কি ঘরে ফিরবে কিনা, আপনার ওয়াইফের কি হবে, আপনার হাজবেন্ডের কি হবে। আপনি এগুলো ভাবলে আবার কেন আপনার জানতে হবে যেটা সহজ হবে, এটা কঠিন। সেটা অবশ্য ঠিক বলছেন, কারণ আপনার প্রিটারমিনেশনের ব্যাপার। মানে আপনি কিন্তু আমার আরেকটা প্রশ্ন যে প্রিটারমিনেশন যখন হচ্ছে তখন একজন ক্লায়েন্ট বা যিনি আবেদন করেছেন উনি এটা কিভাবে জানতে পারেন? সেই টার্মিনেশনটা কি ইন্টারভিউর আগে হয়ে যাচ্ছে নাকি শুনানিতে হচ্ছে, না কিভাবে মানে বুঝবে একজন আবেদনকারী যে তার কেস প্রিটারমিনেশন হয়ে গিয়েছে? প্রথম কথা হচ্ছে যে যদি প্রথম আমি ওই যে বললাম যে আপনি যদি প্রথমে অ্যাপ্লাই করেন যে আগে আপনার কোনো প্রবলেম বা আপনি অলরেডি কোর্টে না, আপনি প্রথমে অ্যাপ্লাই করলেন, ওটা যদি বিভিন্ন যেগুলোকে বললাম আমি, যে ফর্মটা যদি ঠিক মতো ফিল আউট না করা হয়, প্রতিটা ঘর যদি অ্যাড্রেস না করা হয়, তাহলে এটা রিজেক্টেড হয়ে যাবে। আপনি আবার করবেন, আবার অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনার মেক শিওর করতে হবে সামহাও সবকিছু মিলিয়ে যেন 1 বছরের মধ্যে অ্যাপ্লিকেশনটা হয়, নাহলে মানে বড় 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 ধরনের ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, তারপর আপনি যখন ইন্টারভিউতে গেলেন, হ্যাঁ, আপনি বললেন আমি তো সব উত্তর দিয়ে আসছি, সব যা যা দিয়েছে সবই উত্তর দিয়েছে, তাও কেন হলো না? আমি ওই সময়ের কথাটা বলতেছি যে ওখানে হয়তো অ্যাসাইলামের কোনো মানে মানে কি বলবো যে স্মেলটা, মানে বাংলায় বললে বিভিন্ন ধরনের শব্দ হবে, হ্যাঁ, ওই জিনিসটাই নেই। ওই যে বার্ডেন অফ প্রুফ, যেটা যে বেসিক যে একটা হচ্ছে ক্রেডিবিলিটি, আপনি কনসিস্টেন্ট কিনা, আপনি যা লিখিতভাবে দিয়েছেন আর মুখে যা বলছেন আপনার একই হচ্ছে, এটা একটা বড় জিনিস। আচ্ছা, আপনার কাগজপত্র যা জমা দিয়েছেন আপনি যা মুখে যা কথা বলেছেন মিলছে, বড় জিনিস। ক্রেডিবিলিটি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তারপরে কথা হচ্ছে বার্ডেন অফ প্রুফ, যে এই বললে এটা দিয়ে অ্যাসাইলামটা হয় কিনা। ধরেন সব ঠিক আছে, আপনি সব উত্তর দিয়েছেন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, মানে কিন্তু তারপরে কথাটা হচ্ছে যে বার্ডেন অফ প্রুফ কি আপনি মিট করতে পারছেন কিনা। এই যা স্টোরি আপনার, যা আপনার ক্ষতি হয়েছে তা দিয়ে কি হয় কিনা। দ্য আনসার ইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে না। আমাদের এখানে আমি দেখেছি, যা আমার অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ, একেবারেই মানে যেই অত্যাচারটা হয়েছে, ধরেন আপনি কোনো একটা পার্টি করেন, ফাইন, এগুলো একটা, আপনি ওইটার একটা পদে ছিলেন, আজকে জয়েন করলেন, 3 মাসের মধ্যে আপনি ভাইস প্রেসিডেন্ট,
বুঝতেই পারতেছেন যে আপনি কি মানে ওরা কি ভাবতেছে, এগুলো একটা কথা। তারপর যখন ছিলেন ভাইস প্রেসিডেন্ট, আপনি ইভেন জানেন না ওইটার অর্গানাইজেশন স্ট্রাকচারটা কি। আমার কাউকে অসম্মান করার জন্য আমরা এখানে বসি নাই। TVN24 এর এটা কোনো উদ্দেশ্য না। আমরা মানুষকে মানে জানানোর জন্য, হেল্প করার জন্য এখানে আসছি। একটু একটু কমন সেন্স, এটার জন্য মানে উকিল মুক্তারের ব্যাপার না এখানে, জাস্ট কমন সেন্স। আপনার একটা ভয় আছে, আপনি বললেন যে আপনি কেন, আপনার সে রাজনৈতিক কারণে আপনি একটা পলিটিক্যাল পার্টি করেন। নো অ্যাবাউট দ্যাট পার্টি, ওই মানে ওই পার্টিটার সম্পর্কে একটু জানেন। আপনি যেই এলাকায় ছিলেন ওইটার যে স্ট্রাকচারটা ওইটা জানেন। হ্যাঁ, ওইটার মানে বা সেন্ট্রাল কমিটিতে এটা কি স্ট্যান্ডিং কমিটি না সেন্ট্রাল কমিটি না ওয়ার্কিং কমিটি, এটাকে কি বলে কমন ভাষায়, বর্তমানে কে কে আছে, আগে কে ছিল, এই যে বিষয়গুলা এগুলা জানলেন। তারপর ওইটার যে আদর্শ সম্পর্কে জানলেন। তারপরে ওইগুলাতে আপনার রোলটা কি, সেই জিনিসটার মধ্যে যেন মানে মনে না হয় যে আপনি জাস্ট একটা সাপোর্টার ছিলেন কিন্তু এই সম্পর্কে আপনি কিছু জানেন। হ্যাঁ, মানুষকে যে জাগিয়ে তোলা, হ্যাঁ, এই পলিটিক্যাল পার্টিকুলার কাজ কি, সেই ব্যাপারগুলা আপনার মনের মধ্যে এনে ওটাকে যে ব্যাখ্যা করা, আপনি মনে করতে হবে আপনি একজন শিক্ষক, আপনি ওদের শিক্ষা দিচ্ছেন। ওরা বাংলাদেশের না, ওরা বাংলাদেশ সম্পর্কে জানে না, ওদেরকে আপনার শিখাইতে হবে। আপনার প্রথমে একটা ক্রেডিবিলিটি নিয়ে আপনাকে একজন এক্সপার্ট হইতে হবে, একজন বিশেষজ্ঞের মতো হইতে হবে। তারপর তাদেরকে আপনি শিক্ষা দিবেন, তারা শুনবে, আপনি কথা বলবেন এবং তারা বিশ্বাস করবে। এটার সাথে ওদের স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট আছে, ওগুলোর সাথে যেন যায়। না, আপনি একটা সঠিক কথা বলেছেন। আমাদের TVN24 আসলে আমরা হেল্পের ব্যাপার থেকেও সতর্ক করার চেষ্টা করি যে ওনার জীবন চলার ক্ষেত্রে, বিশেষ করে আপনি যেটা বললেন যে একটা সিদ্ধান্ত পুরো পরিবার পুরো জীবন বদলে যেতে পারে। আগে কি হয়েছে সেটি মানুষকে এখন ভুলে যেতে হবে, এখন কি হচ্ছে বা আগামীতে কি হবে সেটি নিয়ে চিন্তা করতে হবে। কারণ দু একজন ব্যতিক্রম কোনো কারণে হয়ে গিয়েছে, সেটা কখনো উদাহরণ হতে পারে না। সেটা একটা বিষয় আমরা চেষ্টা করে থাকি TVN এর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে, আপনাদের মতো অভিজ্ঞ লোকজন যারা 30-33 বছর ধরে এই প্রফেশনে রয়েছেন, আপনারা নিশ্চয়ই ভালো পরামর্শ দিচ্ছেন। মিজান ভাই, আমাদের কিছু দর্শক রয়েছে আর লাইনে, আমরা দর্শকদের প্রশ্ন নিয়ে এসে আমাদের বাকি যে আলোচনা আমরা সেটাতে আগাতে থাকবো। দর্শক, আপনারা কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। যে আমি স্যারের কাছে আমার প্রশ্ন করতে, গত 5 মাস যে আমরা শুনতে পাচ্ছি, আপনি বলে যান। গত 5 মাস টাকা আমার একটা ফাইনাল কেস হয়েছিল, হিয়ারিং হয়েছিল। তো হিয়ারিং সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। তো বাংলাদেশ থেকে আমার নামে একটা কেস হয়েছিল, আমি ওই পেপারগুলো নিয়ে তো জজের এই ব্যাপারটা চেক করার জন্য বলতে যে আপনি ফোনটা কানে নিয়ে, আপনি আপনার ফোনটা লাউড স্পিকারে না রেখে আপনি ফোনটা আপনার ইয়ারের মধ্যে রেখে কথা বলুন। কারণ এখন বুঝে যায়, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, বলুন, একদম পুরো প্রশ্নটা আবার করুন। মানে আমার 5 মাস আগে হিয়ারিং হয়েছিল। আচ্ছা। তো হিয়ারিং এ আমি বাংলাদেশ থেকে আমার নামে একটা কেস ছিল, ওই পেপারগুলো আমি এখানে জমা দিয়েছি। তো জজ সাহেব বলছে যে এই পেপারগুলো ফরেনসিক অ্যানালাইসিস করব। তো আমার এখানে প্রশ্ন হলো যে এটা তারা কিভাবে চেক করবে, আর আমার কেসটা বাংলাদেশে অনলাইন আছে কিনা, এটাতে কি কোনো সমস্যা হবে কিনা, তারা ভিডিওতে গিয়ে কোনো চেক করবে কিনা এগুলা। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের বিশেষজ্ঞ অতিথি আশা করি আপনার প্রশ্নের উত্তর দিবেন। মিজান ভাই, আপনি শুনলেন? হ্যাঁ, আমি তো পুরোপুরি বুঝতে পারিনি। আচ্ছা, আমি আপনাকে বলি, উনি বলছে উনি 5 মাস আগে আবেদন করেছে, ওনার হিয়ারিং হয়েছে এবং ওনাকে জজ বলেছে উনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছে ওনারা সেগুলো অ্যানালিসিস করবে, সেই ডকুমেন্টসগুলো ঠিক কিনা বা কি। ওনার প্রশ্ন হচ্ছে ওনারা কিভাবে অ্যানালিসিস করবে সেটা উনি জানতে চায়, এবং দ্বিতীয় হচ্ছে ওনার মনে বাংলাদেশে একটা কেস রয়েছে, সেই কেসটা অনলাইনে আছে বা নাই এরকম ব্যাপার, সেই কেসটা নিয়ে ওনার কোনো সমস্যা হবে কিনা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে প্রথমে আপনার এই প্রশ্নটা করার রিজনটা হচ্ছে এখানে প্রচুর ফ্রডুলেন্ট ডকুমেন্ট সাবমিট করা হয় এই ব্যাপারে। যেমন ধরেন এই এলাকায় সুপ্রিম কোর্টের ঠিক নিচে 11টা সার্কিট কোর্ট আছে, তার মধ্যে সেকেন্ড সার্কিট আমাদের অঞ্চলের। এখানে জাজেরা মুখে না লিখিতভাবে এই ধরনের কথাবার্তা বলে যে এই ধরনের ডকুমেন্টস এখানে ওই ম্যানুফ্যাকচার করা যায়, এই ধরনের রায়ও আছে। তো ফলে বুঝতে পারছেন এত ওয়াইড স্প্রেড মানে ফ্রড স্টাফ চলতেছে
যার ফলে এই ধরনের অবস্থা, এই ধরনের কমেন্ট টমেন্ট আসতেছে। তো ফলে আপনি খুব সাবধানে, যারাই মানে ওনার মাধ্যমে আমি অন্যদের বলি, যারাই ডকুমেন্টস দিবেন আপনারা সঠিক তথ্য দিবেন, এটি আশা করা হয়। এবং এটার একটা যেন আপনি কিভাবে এই কাগজপত্রগুলো পেলেন, এটা বলে যে চেইন অফ কাস্টাডি যেটা, সেটা যেন রক্ষা করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এটা যাদের কাজ না, এটা গভর্নমেন্ট লয়াররা, তাদের যে আইসের থেকে এটা এমবেসির সাথে তাদের মানে যোগাযোগ, মানে একেবারে রেগুলার যোগাযোগ আছে। তারা গভর্নমেন্টকে না জানিয়ে, বাংলাদেশ গভর্নমেন্ট না জানে, ওরকম ভাবেই হোক, হ্যাঁ, সরাসরি যেন আপনার নাম না জানে, আপনি যে সাইন করছেন এটা গোপন একটা ব্যাপার। আপনি এটা মনে রাখতে পারেন, গভর্নমেন্ট জানবে না, কিন্তু তাদের নিজস্ব ইনভেস্টিগেটর দিয়ে তারা ওইখান থেকে ওগুলা চেক করে, হ্যাঁ, বিশেষ করে যেগুলো সন্দেহজনক মনে হয়। তো এই হচ্ছে ঘটনা, কিন্তু তারা চেক করে, কিন্তু এটা ওই জাজে চেক করে না, এটা গভর্নমেন্ট লয়াররা চেক করে, করে তাদের যদি কোনো অবজেকশন থাকে সেটা জাজকে জানায়, এটা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে যে এই আপনি যেটা বলছেন যে যারা যেই ডকুমেন্টই জমা দিক না কেন সেই ডকুমেন্টের মধ্যে আসলে অথেন্টিকতা থাকতে হবে, সঠিক ডকুমেন্ট দিতে হবে, কারণ আপনি যে বললেনই যে ওনারা চাইলে ওগুলো চেক করতে পারে খুব সহজেই। এই আমাদের আরো দর্শক রয়েছেন, আমাদের লাইনে কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম ফয়সাল, আমি ব্রঙ্কস থেকে বলছি। হ্যাঁ ফয়সাল ভাই বলুন, আমরা শুনতে পাচ্ছি। তো আমার সমস্যাটা হচ্ছে আমি এখানে যখন আসি তখন অ্যাসাইলাম সাবমিট করি, তারপরে আমি এখানে বিয়ে করে I-130 অ্যাপ্লাই করি, আমার I-130 অ্যাপ্রুভ হয়। কিন্তু ইন মেন টাইম আমি যখন ডিটেনশনে থাকি তখন আমি ওখানে $4,500 বন্ড দিই, কিন্তু ওরা আমার আগের অ্যাড্রেসে আমার বন্ডের জন্য চেক পাঠায়, মানে টাকাটা উইথড্র করার জন্য। আমি ইমিগ্রেশনে না জানানোর আগে তারা চেক পাঠায় এবং অন্য কেউ চেকটা ক্যাশ করে ফেলে। এখন আমি এই টাকাটা কিভাবে পাবো? আজকে প্রায় 2 বছর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি বন্ডের টাকাটা কিভাবে পাবেন? জি মিজান ভাই শুনলেন আপনি? হ্যাঁ, এটা আপনি যেমন আপনি যেহেতু ব্রঙ্কসে থাকেন, আপনি ফেডারেল প্লাজার 9 তলায় গিয়ে এই জিনিসটা ওদের কাছে ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা শুধুমাত্র ইমিগ্রেশনের ব্যাপার না, এটা আইডি ফ্রড এন্ড এটসেট্রা রেগুলার ব্যাপার। তো এটা কোন ব্যাংক থেকে কিভাবে ক্যাশ করলো, ওখানে গিয়ে হ্যাঁ আপনি যদি প্রমাণ করতে পারেন যে এটা আপনি করেন অন্যখানে করেছেন, এটা ব্যাংকের এখানে দায়ের একটা ব্যাপার আছে, কোন ডকুমেন্টসের ভিত্তিতে তার এটা করলো। সুতরাং এটা শুধুমাত্র ইমিগ্রেশনের ব্যাপার না, এটা যে ব্যাংকের মাধ্যমে এই কাজটা করেছেন তাদের থেকে সূত্র নিয়ে আপনি সামহাও এটা রুটে যেতে পারেন। হ্যাঁ, তা আপনি এখানে এই যে বললেন যে ক্যাশ করেছে, ওটা কিভাবে কি করেছে, যেহেতু আপনি জেনেছেন, তাহলে ওখান থেকে আরেকটু কিছু জানেন যে আপনি ব্যাংকের সাথে একটু ডিল করেন, এই হলো কথা। যদি আপনি না তুলে থাকেন, অন্য কেউ তুলে থাকে, এটা শুধুমাত্র আপনি টাকা, ওই টাকা পাওয়ার কথা না, আরো বেশি কিছু হওয়ার কথা, বেশি আপনার যেই সাফারিংস হচ্ছে এটসেট্রা, এই যে ফ্রড হলো সেখানে পিউনিটিভ ড্যামেজ এন্ড আদার থিংস ইউ আর টকিং অ্যাবাউট। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরো দর্শক রয়েছেন, দর্শক কে আছেন লাইনে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে আব্দুল রহিম। তো আমি ইসলামিক গ্রিন কার্ড পাই, তো আমি এসে গেছিলাম, সাথে সাথে আমি দেশ থেকে আসছি, আবার প্রায় 8 মাসের মতো হয়েছে, কিন্তু আমি আবার দেশে যাওয়ার ইচ্ছা আছে। তো আমি দেশে গিয়ে আবার নিরাপদে কিভাবে আসতে পারবো কোনো সমস্যা ছাড়া, এই প্রশ্নটা এই উত্তরটা একটু। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে লাইনে থাকুন। মিজান ভাই শুনলেন, উনি রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে, উনি এরই মধ্যে একবার দেশ থেকে ঘুরে এসেছে, এখন উনি আবারও যেতে চাচ্ছে। এখন সেই সঙ্গে উনি নিরাপদে কিভাবে আসতে চায়, কি করবে সেটা আপনার থেকে জানতে চাচ্ছে, বা এর বাইরে আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। আপনি প্রশ্নের মাধ্যমেই বুঝিয়ে দিলেন, আপনি অলরেডি জানেন যে আপনার যাওয়াটা ঠিক হবে না। তো ফলে এগুলো বন্ধ করেন, সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আপনি বাংলাদেশে আর যাবেন না। একবার গিয়ে আল্লাহ আল্লাহ করে ফিরত আসছেন, আলহামদুলিল্লাহ, মানুষকে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ানোর জন্য, হ্যাঁ, মিলাদ টিলাদ করার। আপনি এই ঘুরে আসছেন, আবার 6-7 মাস পরে আবার যাবেন, আপনার ব্যাপারটা কি? আপনি অ্যাসাইলাম পেয়েছেন এই বলে যে ওই দেশে আমার যেতে ভয় আছে, আমার জীবনের ভয়, ইত্যাদি ইত্যাদি,
এগুলা বলে এসে যে গ্রিন কার্ডটা পেয়েছেন তারপরে আবার যাওয়া শুরু করলেন। এখন টেলিফোনে কোনো পয়সা লাগে না, ফ্রি টেলিফোন, ভিডিও সবকিছু পাওয়া যায়। এগুলা করে আবার চাচ্ছে নিরাপদে ফিরত আসতে। সেই জন্য বলতেছি মানে আপনি কাইন্ডলি এগুলো বন্ধ করেন, যাওয়া যায় সব বন্ধ। আপনার মা কি হাসপাতালে অসুস্থ? আপনি 2 দিনের জন্য গিয়েছেন, আপনি তো গেলে আমি জানি না যে কতদিন থেকে এসেছেন, আবার 6-7 মাসের মধ্যে আবার যাবেন। দ্য আনসার ইজ নো, ইউ আর নট গোয়িং, দ্যাটস ইট। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে ব্যাপারটা এরকমই যে আপনি প্রথমবার বেঁচে গিয়েছেন, তার মানে এ নয় যে পরের বার আপনি বেঁচে যাবেন, কারণ এখন আইন অনেক কঠিন করা, অনেক কিছু অনেক সতর্ক থাকতে হবে। আপনি নিশ্চয়ই পরামর্শটি নেবেন আশা করি। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা এই বাকি আলোচনা করবো। দর্শক কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আমরা যেমনটা আলোচনা করছিলাম, আজকে আসলে রাজনৈতিক আশ্রয়ে যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলছি, এছাড়া শুনানি নিয়েও কথা হচ্ছে এবং আপনাদের তো প্রশ্ন তো রয়েছেই। আর যথারীতি আমাদের সঙ্গে অনলাইনে আছেন আপনাদের সবার প্রিয় অ্যাটর্নি মিজানুর রহমান। মিজান ভাই, আমরা বিরতির আগে আপনি এটা পরামর্শ দিয়েছিলেন যে রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার পরে দেশে যাওয়াটা নিরাপদ নয়, এমনটা বলছিলেন। এটা আসলে অনেক দর্শকই এই প্রশ্নটা করে থাকেন। আসলে এখনকার উদ্ভূত পরিস্থিতিতে আপনারা নিশ্চয়ই আমাদের আইনজীবীর পরামর্শটা নেবেন। আমাদের বেশ কিছু দর্শক আমাদের অনলাইনেও প্রশ্ন করেছেন ফেসবুক পেজে, বিশেষ করে একজন তারিক আহমেদ তারেক। উনি বলছেন উনার কেস 3 বছর হয়েছে উনি আবেদন করেছেন, কিন্তু এখনো উনার কেসটি অনলাইনে আসেনি। উনি কি করলে আসবে? যদিও বা উনি কি ধরনের কেস কিছুই উল্লেখ করেনি। উনি 3 বছর আগে অ্যাপ্লাই করেছেন, এখনো অনলাইনে আসেনি। আচ্ছা, ন্যাচারালি এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার থেকে না দেওয়া ওনার জন্য উপকার হবে। এক হচ্ছে আমি রং আনসার দিতে চাই না, আর 2 উনি একটা মানে হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে অ্যাকচুয়ালি কোনো উপকারটা পাবেন না। উনি যদি আবার কখনো লেখেন তাহলে হয়তো আপনি সেটাই, উনি ডিটেলস লিখতে পারলে আমাদের জন্য সুবিধা হবে। আরেকজন, সেটা আপনার প্রশ্ন, জেসমিন খান নামে একজন লিখছেন যে আপনার সঙ্গে যোগাযোগের জন্য নাম্বারের কথা, উনি আপনার নাম্বার চেয়েছেন, কিভাবে যোগাযোগ করবেন আপনার সঙ্গে? আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অ্যাড টিভিএন 24 কর্তৃপক্ষ প্রচার করে, ধন্যবাদ তাদেরকে। এবং এখানে একটু ভুল আছে, এটা ওনাদের ভুল না। আমি 48টা শহর বলা হয়, এখন বাই নাও আপনাদের দোয়ায় আমি আমেরিকার 50টি শহরে, স্টেটে না, ফিজিক্যালি গিয়ে আমি কেস করেছি এবং 26 বছর ধরে এখানে লয়ার এবং জুরিস ডক্টর ডিগ্রি করে আমি এখানে নতুন করে ল পড়েছি আর কি। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র ছিলাম আগে। যাই হোক, তো সেখানে দেখবেন ফোন নাম্বারটা আছে 212-732-2220। ম্যানহাটনের যে ডাউনটাউনে ফেডারেল প্লাজা আছে তার ঠিক উল্টো দিকে 305 ব্রডওয়েতে আমার অফিস। ধন্যবাদ আপনাকে, এবং আমরাও আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই আপনার এই এনার্জির জন্য যে আপনি 50টা শহরে গিয়ে কাজ করছেন, সেই সঙ্গে আমাদের টিবিএন কো সময় দেন, আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি দেন। আমাদের আরো দর্শক রয়েছেন অনলাইনে। দর্শক কে আছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি ফয়সাল, আমি এর আগে একবার কথা বলছি কিন্তু আমার প্রশ্নটা অসম্পূর্ণ। আচ্ছা, তো সেটা হচ্ছে যে আমার বন্ডের টাকাটার ব্যাপারে কিন্তু অলরেডি আমি ফাইন্ড আউট করছি, এটা চেজ ব্যাংকে, আমার স্পন্সরের অ্যাকাউন্টটা ছিল চেজ ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলে যান, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে অবশেষে আমি ফেডারেল প্লাজাতে যোগাযোগ করছি এবং তাদেরকে ডকুমেন্টস গুলো পাঠাইছি যে কোন ব্যাংক থেকে টাকাটা নেওয়া হয়েছে, এটা চেজ ব্যাংক থেকে নেওয়া হয়েছে। তো যেটা হচ্ছে যে ওরা এটা আর কোনো রেসপন্স করে না ওদেরকে মেইল পাঠানোর পরও। আচ্ছা, আমি কিন্তু I-130 তে আমার গ্রিন কার্ডটা পাইছি আর কি পরবর্তীতে, কিন্তু আমি যে ফেডারেল প্লাজা ইনফর্ম করার আগে তারা আমার চেক পাঠিয়ে দিয়েছে আমার স্পন্সরের ঠিকানায়। না ধন্যবাদ, আমরা বুঝতে পারছি ফয়সাল ভাই, যেটি আপনি যে সমস্যাটার মধ্যে আছেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনার বন্ডের টাকাটা পাওয়ার জন্য। আপনি অলরেডি কাগজপত্র পাঠিয়েছেন এবং সেই সঙ্গে আপনাকে কনগ্রাচুলেশন, আপনার I-130 অ্যাপ্রুভ হয়েছে। অ্যাটর্নি মহোদয়, আপনার কিছু বলার আছে এই ব্যাপারটা? যদিও আপনি একটু আগে এটা নিয়ে বলেছেন, পরামর্শ দিয়েছেন। আমি ওনার প্রশ্নের উত্তরে আর এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। ইটস ভেরি স্পেসিফিক নাও। আশা করি বুঝতে, ওনার ভালোর জন্যই আমি বলবো যে এত স্পেসিফিক কথাবার্তা এর ওপেন ফোরামে বলা যায় না। সেক্ষেত্রে আসলে আমি যেভাবে বলেছিলাম আপনি সেভাবেই অলরেডি এগুচ্ছেন, তাহলে আমরা উই আর অন দ্য সেম
আসলে অন এয়ারে সবকিছু বলা যায় না। এখন আপনার যেটা করতে হবে অপেক্ষা করেন, আপনি একটু ধৈর্য ধরেন। আসলে ধৈর্যের বিকল্প নেই, কিছুই করার নেই। এখন সবকিছুই এরকম হচ্ছে, বাট এটা নিয়ে আসলে এতটা অরিড হবার কোনো কারণ নেই। আপনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের আরো দর্শক রয়েছেন এখানে, আপনি নিজেই বুঝবেন যে আপনার কোনো লয়ার হলে ভালো হবে কি না হবে। আমি আপনাকে কিছু বলবো না যে আপনি কি করেন। আসলে হ্যাঁ, এটা যেহেতু ফাইন্যান্সিয়াল ব্যাপার, এটি আপনি আসলে ওইভাবেই ম্যানেজ করেন, বাট তারপরও আমরা আপনার জন্য সমব্যথী। আমাদের আরো দর্শক রয়েছেন লাইনে, আমরা দর্শকের ফোন নিয়ে আসি। দর্শক কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম ফয়সাল আহমদ, আমি জামাইকার থাকি। আচ্ছা বলুন। যে আমি লয়ার অফিসে একটা কোয়েশ্চেন আসলে আমার চুরির কাগজ আইছে, এখন এটা কি রকম আমি মানে দিব পারার? বুঝিনি, আপনি প্রশ্নটা একটু আবার বলবেন। জুরিটা কি যে কাগজ আছে সিটিজেনশিপ? আচ্ছা, জুরি থেকে আপনার পেপার আসছে জুরির ডিউটি করার জন্য? জি, এর আগে আরো 3 বার আইছে। আমি অ্যাসাইলাম আবেদনকারী, বুঝছি। আপনি আবেদনকারী, রাজনৈতিক আশ্রয়ের জন্য আপনি আবেদন করেছেন, আপনার জুরির চিঠি আসছে বারবার, কি করবেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের আমাদের অ্যাটর্নি মহোদয় শুনেছেন। মিজান ভাই আপনি শুনলেন? এটা অনেকেরই আসছে এই ধরনের চিঠি। ঘটনা আজকে টিপিএন কর্তৃপক্ষের একজন অন্যতম কর্ণধার আমাকে বললেন, ওনার কাছে এই ধরনের একটা প্রশ্ন আসছে। যাই হোক, এখন কথা হচ্ছে আপনি সিটিজেন না, ঠিক আছে? এবং আমি সবই বলবো, শুধু আমি আপনাকে একটা অনুরোধ করব, এটা যেহেতু টিভিএন 24 কর্তৃপক্ষের অনুষ্ঠান, আমি আপনাকে অনুরোধ করব, আর কিছু না। এই যে অ্যাসাইলাম আপনি অ্যাপ্লিকেশন করেছেন, হ্যাঁ, আপনি অত্যন্ত ভদ্রলোক মানুষ এবং সুন্দর করে বলেছেন। শুধু একটা অনুরোধ আপনাকে, অ্যাসাইলাম মার্সি এটা বলার দরকার নেই, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছি এটা বলেন আপনি, হ্যাঁ, কাইন্ডলি। হ্যাঁ, বুঝতে পারছেন যে এই শব্দটা বললেন, ওটা আমার একটু অন্যভাবে বলেন আর কি। কারণ আমরা যদি এভাবে করে সুন্দরভাবে স্ট্রং ভাবে না দাঁড়াই, আমাদের ভাষার মধ্যে যদি ওইভাবে করে মানুষের কি মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, এটার সাথে কি ভাষা আমরা ব্যবহার করলাম, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা গেল, হ্যাভিং সেড দ্যাট, আপনি কাইন্ডলি মাইন্ড করবেন না, আমি আপনার ভাই, হ্যাঁ, সেই জন্য বললাম। আপনি সিটিজেন যেহেতু না, আপনার জুরি ডিউটি করতে হবে না, কিন্তু এইগুলার উত্তর দিতে হবে। যেমন 3টা হয়ে গেছে, এখন আপনাকে অর্ডার দেওয়া হবে, মাস্ট আপনি যাইতে হবে। এতদিন তো আপনি ওই উত্তর দিলে পাঠিয়ে দিলে হয়তো। আপনি 2টা কারণ দিতে পারেন, একটা হলো আপনি সিটিজেন না, আবার আপনি বললেনই তো যে আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আপনার পেন্ডিং। তো যদি তাই হয়, তাইলে আপনার একটা কাগজ আছে, ওইটার সাথে দিয়ে দিবেন। যেমন তাইলে আর ওই বারবার ওরা কি করবে না, আপনাকে নক করবে না। আচ্ছা, এটা করেন। তারপরে আপনার ইংরেজি আপনি জানেন না, আপনার তো ইন্টারপ্রিটার নিতে হয়, ইটসেট্রা। এইভাবে বলে আপনি তাদেরকে একটা উত্তর দিতে হবে। আর এই উত্তরটা এবার যেহেতু 3 বার হয়ে গেছে, হ্যাঁ, আপনি মেক শিওর করেন পারলে নিজে গিয়ে দিয়ে আসেন, আর সার্টিফাইড মেইলে পাঠান, যাতে প্রমাণ থাকে যে আপনি আসলে উত্তরটা দিয়েছেন। এখন কিন্তু অবস্থাটা মানে আপনার মানে 3 বার যেহেতু হয়ে গেছে, অবস্থাটা খুব একটা সুখকর না। আপনি কাইন্ডলি এটা সার্টিফাইড মেইলে উত্তরটা দিয়ে দেন, এবং আপনি যে সিটিজেন না, আপনার যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং, ওই জিনিসটা কোর্টকে আপনি জানাই দেন ডকুমেন্ট সহ, প্লিজ। ধন্যবাদ। আমরা বারবার টিবিএন কর্তৃপক্ষ আমাদের অনুষ্ঠানগুলোতে বারবার এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বা আপনাদেরকে বলছি, যে কোনো ধরনের নোটিশ আসুক না কেন, সেটাকে গুরুত্ব দেন, গুরুত্ব সহকারে নেন, সেটাকে আসলে ইগনোর করার কোনো সুযোগ নেই। যদি আপনি অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, আপনার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। 3 বার চিঠি আসার পরেও আপনি সেটার উত্তর দেননি, আসলে এটা খুবই দুঃখজনক। আপনাদের অ্যাটর্নি মহোদয় বলল, আপনাদের মতো যারা এই ধরনের চিঠি পাচ্ছেন জুরিসের, আপনারা প্লিজ দয়া করে সেগুলোর উত্তর দিবেন। মিজান ভাই, আমাদের ওই আগের দর্শক যিনি, উনি ওনার ডিটেলস প্রশ্নটি করেছেন, যদিও বা আমি আমাদের সময়ও কম, তারপর আমি বলছি, উনি যেটা বলেছেন, উনি বর্ডার ক্রস করে এসেছেন, 3 বছর হয়েছে, উনার কেস এখন অনলাইনে আসেনি, ওয়ার্ক পারমিট সহ আর বাকি যে জিনিস সব উনি পেয়েছে, এটার জন্য উনি একটু ওরিড। এটা কি কোনো কারণ আছে কিনা, যে বা উনি অপেক্ষা করবেন কিনা? মানে অনলাইনে আসে না, মোট কথা হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার কেসটা যদি উনি বর্ডার ক্রস করে আসেন, মানে অটোমেটিক ওনার রিমুভাল প্রসিডিংসে পড়ে যাওয়ার কথা, ওটা হয়নি। ওটা সাম ফলিং থ্রু দ্য ক্র্যাকস আর কি, এই ব্যাপারটা সামহাও এটা মানে হারিয়ে গেছে বলবো না,
মানে সামহাও তাদের অনেক কেস আছে ইত্যাদি, কিন্তু 3 বছর ধরে পড়ে আছে। এইটার ওই একপত্র সমাধান একটাই। আমি শিওর আপনার লয়ার আছে, উনি কিছুটা ডিউ ডিলিজেন্স করতে পারেন, যোগাযোগ করে চেষ্টা করে, আমি জানি না হবে কিনা, কারণ ইটস এ বিগ ব্যুরোক্রেসি। আর তা না হলে আপনি এই যে সিচুয়েশনটা যেটা বললেন, এইখানে স্পেসিফিক কিছু টপ লেভেল ব্যুরোক্রেটদের আমি সু করি, ওটা করলে আপনার এই জিনিসটা কি হয়। ফেডারেল কোর্টে ইউএস ইমিগ্রেশনের যে ইউআইআর, ওটার বিরুদ্ধে আইসের বিরুদ্ধে সোজা কথায় সু করতে হয়, করলে ওরা ওই তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে ওইটা ঠিক করবে। এছাড়া এই সাধারণ পত্র লিখে আমি দেখেছি কোনো কাজ হয় না। এবং আপনাকে এইভাবে করে হলো, আপনার যেহেতু কেস আছে এর মধ্যে, হ্যাঁ, আপনি চান যে অ্যাডজুডিকেটেড হোক, আপনি একটা না এদিক হচ্ছে না ওদিক হচ্ছে, সুতরাং আপনার এটা একটা বড় রিকোর্স। ধন্যবাদ আপনাকে। ভয় পাইলে চলবে না যে আমি কোর্টের এগেইনস্টে ফোন সু করবো, আমি এই এগেইনস্টে সু করবো, অ্যাটর্নি জেনারেল এগেইনস্টে সু করবো। নো, ইউ হ্যাভ টু ডু ইট। উই আর ইন লিটিগেশন হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরো দর্শক রয়েছেন। দর্শক কে আছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি প্রশ্নটি করুন, নাম বলুন। বলছিলাম ভার্জিনিয়া থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন। অ্যাটর্নি সাহেব সালাম নেবেন আমার। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার ওয়াইফ N400 অ্যাপ্লিকেশন সাবমিট করছে এই মাসের 10 তারিখে। তো একটু কনফিউশনে আছি আমরা যে ওর পরীক্ষাটা কি আগের নিয়মে হবে নাকি এখন নতুন নিয়মে হবে? তো ও প্রিপারেশন নিতে কনফিউজ হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। নতুন নিয়ম, আমি এবার আপনাকে প্রশ্ন করি, হ্যাঁ, নতুন নিয়ম আর পুরানো নিয়মের মধ্যে পার্থক্যটা কি? ওই যে মানে এখন নাকি 130টা প্রশ্ন নতুন পড়তে হবে আর কি। তো এটা বুঝতেছি না যে এখন কি 100 প্রশ্ন হতে হবে নাকি 128টা না 30টা প্রশ্ন ওইটা পড়তে হবে। আপনি না শুধু ওই বেগম সাহেব কই, উনি প্রশ্ন করতেছে না কেন? উনি কি স্পিকারে আছে? না, ও ঘুমিয়ে গেছে। উনি ঘুমাই গেল তো আপনি প্রশ্ন, ওনার ঘুম থেকে উঠে প্রশ্নটা করতেন, ওনার সাথে কথা বলবে, উনি ভালো বুঝবে এবং স্বীকার করবে। উনি যদি 100 প্রশ্ন পড়তে পারে আর 30টা প্রশ্ন করতে আপনার এই এত ঘুম হারাম হয়ে গেল কেন? ওনার তো ঘুম হারাম হয় না, উনি তো ঠিকই ঘুমাইতেছে। আপনি চিন্তা করছেন আল্লাহ আমার বিবি সাহেব কি করবে, কি হবে না হবে, চিন্তা করবেন না, উনি আপনার থেকে বড় স্মার্ট। উনি যদি 100 প্রশ্ন পড়তে পারে আর 30টা প্রশ্ন পড়তে অসুবিধাটা কোথায়? এত চিন্তা করবেন না। 30টা না, যদি 50টা হয় ওই 50টাও পড়ে যান। আমার কথা শুনছেন? উনি লাইনে নেই। আসলে দর্শক, যেমনটা আমাদের অ্যাটর্নি মহোদয় বলছেন যে আসলে নতুন পুরনো কোনো ব্যাপার নেই, আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকেন। আপনি 100 প্রশ্ন যদি আপনি জানতে পারেন, শিখতে পারেন, আপনি 150ও পারবেন, 200ও পারবেন, 400ও পারবেন। এটা আপনার জীবনের সঙ্গে যুক্ত। আপনি যত বেশি প্রিপেয়ার্ড হয়ে যাবেন তত আপনার জন্য সহজ, কারণ এটি একটি জীবনের বিশাল একটা অর্জন হতে যাচ্ছে আপনার জন্য। তো এটা নিয়ে আসলে ওরিড হবার চিন্তা নেই। বেশি প্রিপারেশন নেন, আপনি বেশি এগিয়ে থাকবেন আপনার জীবনের ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে। আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন? আপনি নাম বলে প্রশ্ন করুন। আমরা শুনতে পাচ্ছি। আপনি আপনার কানের মধ্যে নিয়ে প্রশ্নটি করুন। আপনি লাউড স্পিকার অফ করে ফোনটি কানে নিয়ে নাম বলে প্রশ্ন করুন। That's what I'm doing. Okay, just give me a second. So is it? I think it's better now. Okay, yeah, it's better. Yeah, you can ask right now. Thank you. Corporate law নিয়ে কি কোনো কোশ্চেন করা যাবে? আপনি যে কোনো প্রশ্নই করতে পারেন। শুরু করে দেন। Okay, thank you. So আমি আসলে থিঙ্ক করছি যে আমি যদি দুবাইতে জয়েন্ট ভেঞ্চারে ইনভেস্টমেন্ট করি, এবং আমি যার সাথে কথা বলেছি ও বলেছে যে ওই জিনিস আমেরিকাতে আমি কোনো কোর্টে যেতে পারবো না, ওটা দুবাইতে আমি কোর্টে যেতে পারবো, ওখানকার ল হিসেবে কন্ট্রাক্ট হবে। আমি আমেরিকান সিটিজেন, আমি আমার প্রোটেকশন বা তার কোনো এখানে কোনো কোল্যাটারালও নাই, কিন্তু ও রেপুটেটেড কোম্পানি এখানে ছিল। সো এখন এই ক্ষেত্রে আমি আমার প্রোটেকশনের জন্য কি করতে পারি, বা কারোর সাথে আমার কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করতে পারি কিনা? প্রথমে আপনার যে কোম্পানির যে ব্যাংকের সাথে আপনি কথা বলবেন, এই হলো কথা। আর আপনি যদি আপনার নিজের কর্পোরেশন আছে, বিজনেস আছে,
হ্যাঁ, সেটা ছোট বড় সেটা কথা না, আপনার এই লাইনে একজন লয়ার থাকা উচিত এবং ওনার সাথে আপনি আপনার ব্যাংকের যে মতামতটার ভিত্তিতে বা লয়ারের মাধ্যমে আপনি ব্যাংকের সাথে কথা বলবেন। হ্যাঁ, ওরা যদি ওইটা অ্যালাউ করে, অ্যালাউ বলতে আমি বুঝাচ্ছি তাদের যদি একটা মতামতটা পজিটিভ হয় তখন গিয়ে আপনি আদার জিনিস চিন্তা করতে পারেন। প্রথমে আপনি আপনার যে লয়ার যার সাথে যাকে দিয়ে আপনি কর্পোরেট বিভিন্ন রকমের সাইটগুলো দেখেন, হ্যাঁ, কন্ট্রাক্টগুলা বা যে ধরনের ট্রানজেকশনগুলো যেগুলো দেখেন, ওনার সাথে কথা বলে, আর এদিক দিয়ে আপনার যে ব্যাংক আছে, কোম্পানির যে ব্যাংক আছে, সেই ব্যাংকের সাথে আপনি একদিন বসেন। এই দুটা মতামত নিয়ে যদি আপনি এখানে কথা বলতেন, মানে জানতাম যেটা আপনার উচিত হবে না, কারণ এগুলা একটু স্পেসিফিক হয়ে যায়, এটা আপনার সাথে উচিত হবে না। তখন আমরা মানে আপনি যেই লয়ারের কাছে যান যারা এই লাইনে মানে কাজ করতে চায়, হ্যাঁ, তখন ওখানে গিয়ে বসলে সেখানে আপনার একটা ডিসিশনে আসা যাবে যে তাদের কি অফারটা দিল, তাদের কি কি সলিউশন এখানে আছে, তাদের এইখানে আপনি কি ভিত্তিতে তাদের সাথে আপনি কন্ট্রাক্টে গেলে আপনার লসটা হবে না, আপনার প্রোটেকশনটা থাকবে। হ্যাঁ, সেই জিনিসটার জন্য এই দুইটা স্টার্টিং পয়েন্ট আমি আপনাকে অনুরোধ করব আপনি যোগাযোগ করেন। ধন্যবাদ। ধন্যবাদ মিজান ভাই, আমাদের সময় শেষ। আপনাকেও বিশেষ ধন্যবাদ এত রাতে। মিজান ভাই, আপনাকে বিশেষ ধন্যবাদ, আপনি এত রাতে আমাদের সময় দেওয়ার জন্য। হয়তো অন্যদিন আপনার সঙ্গে এইসব ব্যাপারে আরো ডিটেলস আলোচনা করবো। আমাদের অনেক দর্শক লাইনে ছিল, দুঃখিত আমরা তাদের সবার আসলে ফোন নিতে পারিনি। আপনাকে বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা বারবারই বলে আসছি একটা কথা, সেটি হচ্ছে যে এখনকার যে উদ্ভূত পরিস্থিতি, আপনি সতর্ক থাকবেন, যে কোনো বিষয়ে প্রস্তুত থাকবেন। আপনি যেই ধরনের আবেদনই করেন না কেন, সেই আবেদনের যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো ডকুমেন্টস আপনার সঙ্গে রাখবেন, ডকুমেন্টসগুলো সাথে নেবেন এবং ডকুমেন্টসগুলো যাতে যথাযথ হয় এবং সঠিক হয় সেগুলো মেনে চলবেন এবং চেষ্টা করবেন জীবনে চলার পথে যাতে কোনো ধরনের অপরাধমূলক কাজে নিজেকে না জড়ান, কারণ এখন আসলে যেই পরিস্থিতি চলছে, অপরাধে জড়ালে আপনার সব দিক দিয়ে সমস্যা তৈরি হবে। আমাদের টিভিএন কর্তৃপক্ষ সবসময় আপনাদেরকে এইসব ব্যাপারে সতর্ক করে থাকে। আপনাদের আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নিয়মিত আমাদের এমন প্রোগ্রাম হচ্ছে, নিয়মিত টিভিএন এর সঙ্গে থাকুন, আপডেট থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।